মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা তৃতীয় চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারের নাম হলো ইনপুট আউটপুট। আলোচ্য বিষয় হলো হ্যান্ডশেকিং, অ্যাসিনক্রোনাস সিরিয়াল ডাটা কমিউনিকেশন। এই দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট টপিক এবং খুবই সহজ, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, আশা করি বুঝতে পারবে। তাহলে শুরু করা যাক। প্রথম টপিকটার নাম ছিল হ্যান্ডশেকিং। দেখো, এটার সাথে মিল আছে। আমরা যখন দুইজন লোক একে অপরের সাথে সাক্ষাৎ করি কোনো একটা কাজের উদ্দেশ্যে, তখন আমরা প্রথমে হ্যান্ডশেক করি। হ্যান্ডশেক করে প্রথমে আমরা কী বলি? নিজেদের নাম বলি, নিজেদের টাইটেল বলি এবং সাক্ষাৎ করার উদ্দেশ্য বলি, এবং এর থেকে আমরা ধারণা পাই কে কার ক্যাপাসিটি কতটুকু। ঠিক কম্পিউটারের ক্ষেত্রে এরকম, যখন দুটো ডিভাইসের কমিউনিকেশন হওয়ার প্রয়োজন হয় তখন তারা প্রথমে হ্যান্ডশেকিং করে। তাহলে হ্যান্ডশেকিং কি? হ্যান্ডশেকিং ইজ দ্য প্রসেস দ্যাট এস্টাবলিশেস কমিউনিকেশন বিটুইন টু নেটওয়ার্কিং ডিভাইসেস, নট নেসেসারিলি নেটওয়ার্কিং ডিভাইসেস, এনি ডিভাইসেস। এটা আমরা বলতে পারি। হ্যান্ডশেকিং ইজ দ্য প্রসেস দ্যাট এস্টাবলিশেস কমিউনিকেশন বিটুইন টু নেটওয়ার্কিং ডিভাইসেস or any two devices. For example, when two computers first connect with each other through modems, the handshaking process determines which protocols, speeds, compression, and error correction schemes will be used during the communication session. যখন দুটো কম্পিউটার মডেমের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে চায় তখন তারা প্রথমে হ্যান্ডশেকিং করে। হ্যান্ডশেকিং মানে হলো এই দুটো মডেম কোন প্রোটোকল ইউজ করবে, তাদের স্পিড কীরকম, এরর কারেকশন মেথডটা কীরকম, এইগুলো সম্পর্কে তারা আগে ধারণা নেয়। হ্যান্ডশেকিং ইজ নেসেসারিলি অ্যাট দ্য স্টার্ট অফ ইচ সেশন বিকজ টিপিক্যালি দ্য মডেমস ডিফার অফ দেয়ার ভেন্ডর্স মডেল অর হার্ডওয়্যার সফটওয়্যার কনফিগারেশন। প্রত্যেকটা সেশনের পূর্বেই দুইটা ডিভাইস হ্যান্ডশেকিং করে, কারণ যখন দুটো কম্পিউটার যোগাযোগ স্থাপন করবে দুটো মডেমের মাধ্যমে, তখন সেই দুটো মডেমের কোম্পানি ভিন্ন হতে পারে, উৎপাদনকারী ভিন্ন হতে পারে, মডেল ভিন্ন হতে পারে, তারা যে সফটওয়্যার হার্ডওয়্যার ব্যবহার করে সেটাও ভিন্ন হতে পারে। এই কারণেই এগুলোর মধ্যে একটা কম্প্রোমাইজ করার জন্য, আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হ্যান্ডশেকিং প্রয়োজন হয়। টেলিফোন কমিউনিকেশনে হ্যান্ডশেকিং ইজ দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বিটুইন টু মডেমস অ্যান্ড দ্য রিজাল্টিং এগ্রিমেন্ট অ্যাবাউট হুইচ প্রোটোকল টু ইউজ দ্যাট প্রিসিডস ইজ টেলিফোন কানেকশন। একই কথা, যখন দুটো টেলিফোনের মধ্যে আমরা কমিউনিকেশন করতে চাই তখন মডেম সিদ্ধান্ত নেয় তারা কোন প্রোটোকল ইউজ করবে। ইউ ক্যান হিয়ার দ্য হ্যান্ডশেকিং ইন দোজ ক্রাঞ্চিং অ্যান্ড আদার সাউন্ডস when you make dial কল ফ্রম এ কম্পিউটার। আমরা যখন কম্পিউটার থেকে কোনো একটা টেলিফোনে বা মোবাইলে কল দিই তখন কিন্তু এক ধরনের শব্দ হয়, এই শব্দটা আসলে হ্যান্ডশেকিং করার শব্দ। ডিউরিং দ্য হ্যান্ডশেকিং প্রসেস both modems send the other a series of control signal and respond to each other signal. খেয়াল করে, হ্যান্ডশেক প্রসেস যখন শুরু হয় দুটো মডেমের মধ্যে তখন তারা সিরিজ একটার পর একটা সিগন্যাল পাঠায় এবং একজন আরেকজনের সিগন্যালের উত্তর দেয়। তখন তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, তখন হ্যান্ডশেকিং প্রসেস সম্পন্ন হয়, তখন ডাটা আদান প্রদান শুরু হয়। হ্যান্ডশেকিং ইজ অলসো রিফার্ড টু অ্যাজ ফ্লো কন্ট্রোল। হ্যান্ডশেকিং আবার ফ্লো কন্ট্রোলও বোঝায়, মানে ডাটা কোন দিক থেকে কোন দিকে যাবে এটাও নির্ধারণ করে। হ্যান্ডশেকিং সময় তারা কী কী বিষয় নেগোশিয়েট করে, সর্বোচ্চ ট্রান্সমিশন স্পিড কী হবে এই বিষয়ে তারা সিদ্ধান্ত নেয়। কারণ দুই মডেমের স্পিড সেম না হতে পারে, একটা মডেম 3G হতে পারে আর একটা মডেম 4G হতে পারে। তারা সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ কোন স্পিডে তারা ট্রান্সমিশন করবে যাতে কারো কোনো অসুবিধা না হয়। দি লেংথ অফ ডিলে, লাইন ডিলে, ডিলে মানে একটা মেসেজ পাঠানোর পরে, একটা ডেটা পাঠানোর পরে কতটুকু দেরি করবে সেটার বিষয়ে সিদ্ধান্ত নেয়। দি কমিউনিকেশন প্রোটোকল, কোন প্রোটোকল তারা ইউজ করবে, নিয়মকানুন ইউজ করবে সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেয়। আবার আমরা দেখো, মাইক্রো প্রসেসর যে ইনপুট আউটপুটকে কন্ট্রোল করে সেটাও কিন্তু হ্যান্ডশেকিংয়ের মাধ্যমে কন্ট্রোল করে। কারণ তোমার মনিটরের স্পিড একরকম, মাইক্রো প্রসেসরের স্পিড আর এক রকম। হ্যান্ডশেকিংয়ের মাধ্যমে তারা স্পিড সমন্বয় করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
দেখো হ্যান্ডশেকিং, তুমি মনে করো মাইক্রোপ্রসেসর স্পিড অনেক বেশি, প্রিন্টার স্পিড অনেক কম, মাইক্রোপ্রসেসর যদি তার স্পিডে ডাটা পাঠাতে থাকে, প্রিন্টার কিন্তু সেই স্পিডে ডাটা প্রিন্ট করতে পারবে না। এই কারণে প্রিন্টারের সে কি করে, তার ক্যাপাসিটি অনুযায়ী সে ডাটা নিয়ে নেয়, তারপরে সে বিজি ফ্ল্যাগ নামে একটা বিট আছে, সেই বিটকে সে অন করে দেয়। অন মানে বিজি। আর যখন তার প্রিন্ট শেষ হয়ে যায় তখন সে আইডল, তখন সে আবার বিজি ফ্ল্যাগকে জিরো করে দেয়। জিরো মানে সে এখন বিজি না। মাইক্রোপ্রসেসর অলওয়েজ এ ফ্ল্যাগ চেক করে, যদি সে দেখে এই বিজি ফ্ল্যাগ 1 মানে বিজি আছে, তখন সে ডাটা পাঠানো বন্ধ করে দেয়। যখন সে দেখে বিজি ফ্ল্যাগ 0 মানে বিজি না, তখন সে আবার ডাটা পাঠানো শুরু করে। এইভাবে সমন্বয় সাধন করে হ্যান্ডশেকিংয়ের মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে একটা সেই বিজি ফ্ল্যাগ কিভাবে 0 এবং 1 সেট করে, সেটা অ্যাসেম্বলি ভাষা একটা কোডিং করা আছে এখানে, তোমরা দেখে নিও। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এখন আমাদের দ্বিতীয় টপিক শুরু করব, অ্যাসিনক্রোনাস ডেটা কমিউনিকেশন। অ্যাসিনক্রোনাস সিরিয়াল ডেটা কমিউনিকেশন, এইটা আমাদের এখন আলোচ্য টপিক। সেটা পড়ার আগে আমাদের আগে জানতে হবে কমিউনিকেশন আসলে কি, কম্পিউটার কমিউনিকেশন কি। খেয়াল করো, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক কম্পিউটার থেকে অন্য ডিভাইসে ডেটা আদান প্রদানকে বলে ডেটা কমিউনিকেশন বা কম্পিউটার কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনে কোনো না কোনো পর্যায়ে কম্পিউটার জড়িত থাকে। অন্য ডিভাইস কম্পিউটার নাও হইতে পারে, কিন্তু একটা ডিভাইস কম্পিউটার থাকবেই। ডেটা কমিউনিকেশন যে 5টি মৌলিক উপাদান থাকে তা নিম্নে চিত্রে দেওয়া হলো। আমাদের এটি হলো তোমাদের ব্যাকগ্রাউন্ড আলোচনা। অ্যাসিনক্রোনাস সিরিয়াল ডেটা কমিউনিকেশন বুঝতে হলে তোমার ডেটা কমিউনিকেশন বুঝতে হবে, নাহলে তো এটা বোঝা যাবে না। কি কি 5টি উপাদান লাগবে? একটা হলো সোর্স, কোন জায়গা থেকে ডাটা তুমি পাঠাবা। তারপরে লাগবে ট্রান্সমিটার, যার মাধ্যমে ট্রান্সমিট করবা। তারপরে হলো ট্রান্সমিশন সিস্টেম মানে মিডিয়াম, একটা তারের ভিতরে যাবে না, ওয়াইফাইয়ের ভিতরে যাবে না, স্যাটেলাইটের মাধ্যমে যাবে সেই সিস্টেম। তারপরে হলো রিসিভার, তারপরে হলো ডেস্টিনেশন। এই 5টা মৌলিক উপাদান নিয়ে ডেটা কমিউনিকেশন সিস্টেম গঠিত হয়। দেখো, সোর্স, ওয়ার্ক স্টেশন, ট্রান্সমিটার, মডেম, ট্রান্সমিশন মিডিয়াম, টেলিফোন লাইন, রিসিভার, আবার মডেম একই সাথে ট্রান্সমিটার, একই সাথে রিসিভার। যখন সে পাঠায় তখন সে ট্রান্সমিটার, যখন সে রিসিভ করে তখন সে রিসিভার। ডেস্টিনেশন মানে সার্ভার। এখন দেখো উৎসটা কি, যে ডিভাইস থেকে ডাটা পাঠানো হয় তাকে উৎস বলে। এটি একটি কম্পিউটার বা একটি স্মার্টফোন হতে পারে, বা অন্য কোনো ডিভাইস হতে পারে। প্রেরক হলো মডেম। এটি একটি ইলেকট্রনিক ডিভাইস যা ট্রান্সমিশন সিস্টেমে বা মিডিয়ামে ডাটা প্রেরণের ব্যবস্থা করে। টেলিফোন লাইনে বা স্যাটেলাইটে ডাটা প্রেরণের ব্যবস্থা করে কে? মডেম। ট্রান্সমিশন সিস্টেম, এটি হলো কতগুলো যন্ত্রের সমন্বয়ে একটি মাধ্যম যার মধ্যে দিয়ে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, যেমন পাবলিক টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট ইত্যাদি। এরা হলো ডাটা ট্রান্সমিশন সিস্টেম। গ্রাহক যন্ত্র, এটি একটি ইলেকট্রনিক ডিভাইস যা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরিত ডাটাকে গ্রহণ করে, যেমন মডেম। তাহলে মডেম একই সাথে ট্রান্সমিটার, একই সাথে রিসিভার। আর গন্তব্য, সর্বশেষ ডাটা যেখানে গিয়ে পৌঁছায় তাকে বলে গন্তব্য। এটা সার্ভার হতে পারে, অন্য কোনো পার্সোনাল কম্পিউটার হতে পারে, বা অন্য কোনো ডিভাইস হতে পারে, মোবাইল হতে পারে। এখন আমাদের যা জানা দরকার ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ। এক কম্পিউটার থেকে বা এক স্থান থেকে অন্য কম্পিউটারে বা অন্য স্থানে ডাটা ট্রান্সমিশনের হারকে বলে ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ। এটার একক হলো বিট পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি প্রতি সেকেন্ডে কত বিট ডাটা ট্রান্সফার হয় তাকে বলে ব্যান্ডউইথ বা ডাটা ট্রান্সমিশন স্পিড। প্রতি সেকেন্ডে যে পরিমাণ স্থানান্তর হয় তাকে ব্যান্ডউইথ বলে। এই ডাটা ট্রান্সফার হারের উপরে ভিত্তি করে ডাটা কমিউনিকেশন স্পিডকে 3 ভাগে ভাগ করা যায়: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড সাধারণত 50 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত হতে পারে। তার ন্যারো ব্যান্ডের স্পিড কত? 50 বিপিএস থেকে 300 বিপিএস, বিট পার সেকেন্ড। সাধারণত টেলিগ্রাফের মাধ্যমে আমরা যে মেসেজ আদান প্রদান করি, এইটি হলো ন্যারো ব্যান্ড। এটির ব্যবহার যদিও কম, কিন্তু এখনো ব্যবহার আছে। ভয়েস ব্যান্ড সাধারণত 64 কেবিপিএস পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, এটা সাধারণত কোথায় ব্যবহার করা হয়? টেলিফোন লাইনে। টেলিফোন লাইনে আমরা যে অডিও ডাটা কমিউনিকেশন করি তখন এই ব্যান্ডউইথ ব্যবহার করে, এই ব্যান্ড ব্যবহার করে। এই কারণে ব্যান্ডের নাম হলো ভয়েস ব্যান্ড। সাধারণত শুধু কথা বলার জন্য আমরা এই ব্যান্ড ব্যবহার করি।
ব্রডব্যান্ড হলো এটি সাধারণত 1 Mbps বা এর অধিক হয়ে থাকে। এই যে আমরা যে ভিডিও আদান প্রদান করি, ইমেজ আদান প্রদান করি, এইটার ক্ষেত্রে এই ব্রডব্যান্ড ব্যবহার করা হয়। মিনিমাম স্পিড কত? 1 Mbps বা এর চেয়ে বেশি। এখন আমাদের আলোচ্য বিষয় কি ছিল? অ্যাসিঙ্ক্রোনাস সিরিয়াল ডাটা কমিউনিকেশন। এইটা হলো একটা ডাটা ট্রান্সমিশন পদ্ধতির একটা অংশ। এখন আমরা শিখব ডাটা ট্রান্সমিশন পদ্ধতি। উৎস থেকে গন্তব্য ডেটা পাঠানোর কয়েকটি পদ্ধতি আছে। নেটওয়ার্কের লাইন ইন্টারফেসের উপর ভিত্তি করে এই ট্রান্সমিশনকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, একটা হলো প্যারালাল ডাটা ট্রান্সমিশন। আমরা এখন আলোচনা করব সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, প্যারালাল ডাটা ট্রান্সমিশন আমাদের আলোচ্য বিষয়ের বাইরে, এটা পরে দেখা যাবে। দেখো, তার আগে আমরা একটু পোর্ট দেখি। এই যে প্যারালাল পোর্ট, এর ভিতরে প্যারালাল ট্রান্সমিশন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয়। সিরিয়াল ডাটা পোর্ট, এর ভিতরে সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতির মাধ্যমে ডাটা ট্রান্সমিশন, এটা ভিজিএ পোর্ট দেখাই যাচ্ছে, এটা প্যারালাল পোর্ট। আর এই যে কোন পিনের কি কাজ, এদিকে বর্ণনা করা আছে। দেখছো, পিন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা পিন। দেখো, এই যে সিরিয়াল পোর্টে 9টা পিন। কোন পিনের কাজ কি বলা আছে তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, 9টা পিন, সিরিয়াল পোর্টে 9টা পিন থাকে। কোন পিনের কাজ কি এ জায়গা বলা আছে, তোমরা একটু দেখে নিও। তাহলে আমরা এখন চলে যাব ডাটা ট্রান্সমিশন সিস্টেম। কয় রকম? 2 রকম, প্যারালাল এবং সিরিয়াল। সিরিয়াল আবার কয় রকম? সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস। আমাদের আলোচ্য বিষয় কিন্তু এইটা, সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। আমাদের আলোচ্য বিষয় সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেম। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, এই ধরনের ট্রান্সমিশনে প্রতিবারে নির্দিষ্ট বিরতিতে 1 বিট করে ডাটা ট্রান্সমিট করা হয়। সিরিয়াল মানে হলো বিট বাই বিট, একসাথে একটা বেশি বিট ট্রান্সমিট হতে পারবে না। এই পদ্ধতিতে একটির পর আরেকটি বিট ট্রান্সমিট করা হয়। সিরিয়াল পোর্ট দিয়ে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। উৎস থেকে গন্তব্যের দূরত্ব অনেক বেশি হলে এই পদ্ধতি ব্যবহার করা হয়। কমিউনিকেশন সিস্টেমে এটি একমাত্র পদ্ধতি। দূর দূরান্তের কমিউনিকেশন ক্ষেত্রে এইটাই একমাত্র পদ্ধতি। এই পদ্ধতিতে ডাটা ট্রান্সফারের জন্য তারের খুব কম সংখ্যক তারের প্রয়োজন হয়। খেয়াল করো, ট্রান্সমিটার, এই জন্য আমাদের ডাটা। ঠিক আছে, কি গেল দেখো, আগে গেল কোনটা? আগে গেল তোমার লিস্ট সিগনিফিকেন্ট বিট 0, আর মোস্ট সিগনিফিকেন্ট বিট পর যাবে কি সবচেয়ে পরে, এটাই নিয়ম। তাহলে সিরিয়াল ট্রান্সমিশনে এই জন্য আমাদের ডাটা, এখানে 8টা বিট আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। প্রথমে ট্রান্সমিট একটার পর একটা যাবে। প্রথমে যাবে কোন বিটটা? 0টা, তারপরে কোন বিটটা? 1টা, লাস্টে যাবে কোনটা? এই 1 বিটটা। তাহলে লিস্ট সিগনিফিকেন্ট বিট আগে গেল আর মোস্ট সিগনিফিকেন্ট বিট পরে গেল। এটার এটা একই, উপস্থাপনার ধরন ভিন্ন। ঠিক আছে, আমরা এখন পড়ব প্যারালাল ডাটা ট্রান্সমিশন। এই পদ্ধতিতে একসাথে অনেকগুলো বিট পাঠানো হয়, 8 বিট, 16 বিট এরকম পাঠানো হয়। প্যারালাল ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রতিটি বিটের জন্য আলাদা আলাদা তার ব্যবহার করা হয়, ফলে অনেক বেশি তারের প্রয়োজন হয়। উৎস থেকে গন্তব্যের দূরত্ব কম হলে এই পদ্ধতি ব্যবহার করা হয়, বেশি হলে এই পদ্ধতি অনেক ব্যবহার হয়, সাধারণত ব্যবহার করা হয় না। যেমন কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে ডাটা আদান প্রদানে এই প্যারালাল ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন প্যারালাল পোর্ট দিয়ে মেমোরি থেকে প্রিন্টারের ডাটা ট্রান্সমিশনের কাজ সম্পন্ন হয়। খেয়াল করে, এই যে 8টা বিট একসাথে চলে গেল, এই যে আমাদের ডাটা 8টা বিট একসাথে 8টা বিট চলে গেল, একে বলে প্যারালাল ডাটা ট্রান্সমিশন। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা আমাদের আলোচ্য বিষয় সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের প্রকারভেদ। সিরিয়াল তো আমরা আগেই বললাম, উৎস থেকে গন্তব্যে বিট বাই বিট ডাটা ট্রান্সফার হবে, বিট বাই বিট ডাটা ট্রান্সফার হবে। ঠিক আছে, দেখো, এবং অবশ্যই দুটি ডিভাইসের মধ্যে এমন একটা সমঝোতা থাকা উচিত যারা বিটের শুরু এবং শেষ বুঝতে পারে। ডাটা কোনটা, শুরু কোনটা, ডাটা শেষ কোথায়। যেমন আমাদের 8 বিটের ডাটা হলে শুরু ছিল 0 আর শেষ ছিল 1, এটা তার বুঝতে হবে, তাহলে সে ডাটা পুনরুদ্ধার করতে পারবে। যদি এটা বুঝতে না পারে তাহলে কিন্তু রিসিভারের পক্ষে ডাটা পুনরুদ্ধার করা সম্ভব না। এই কারণে সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সিগন্যালের ডাটার শুরুতে একটা স্টার্ট বিট পাঠানো হয়, শেষে এক বা একাধিক স্টপ বিট পাঠানো হয়। তাহলে একটা সিনক্রোনাইজের প্রয়োজন হয়, সিনক্রোনাইজেশনের প্রয়োজন হয়। আর সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে
ডাটা ট্রান্সমিশনকে 3 ভাগে বা 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন, আইসোক্রোনাস ট্রান্সমিশন। আমাদের আলোচ্য বিষয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, অ্যাসিনক্রোনাস সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। তাহলে আমরা এখন আলোচ্য বিষয় কি হবে? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে গ্রাহককে ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানে 8টা বিট ডেটা ট্রান্সমিট করা হয়, মানে 8টা বিট ট্রান্সমিট করার পরে সে বিরতি নেয়, তারপর আবার 8টা বিট পাঠায়, সিরিয়ালি পাঠায়, কিন্তু 8টা পাঠানোর পর সে একটা বিরতি নেয়। এই 8টা বিট পাঠানোর শুরুতে, মানে একটা ক্যারেক্টার পাঠানোর শুরুতেই সে আগে একটা স্টার্ট বিট পাঠায়, আর 8টা বিট বা একটা ক্যারেক্টার পাঠানোর শেষে সে একটা বা একাধিক স্টপ বিট পাঠায়, তারপরে একটা ডাটা ক্যারেক্টার পাঠানো শেষ হয়। এরপরে আবার স্টার্ট বিট, আবার ক্যারেক্টার, আবার স্টপ বিট, এইভাবে সিকুয়েন্সিয়ালি চলতে থাকে। প্রেরক যে কোনো সময় ডাটা ট্রান্সমিট করতে পারে, এটি হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য। প্রেরক যে কোনো সময় ডাটা ট্রান্সমিট করতে পারবে এবং গ্রাহক তা গ্রহণ করবে। কোনো তোমার ক্লক পালসের মাধ্যমে সিনক্রোনাইজেশন করা না, যত সময় পর পর করতে হবে, এরকম কোনো বাইন্ডিং নেই। দুটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার মধ্যবর্তী সময়ের ব্যবধান সমান হতেও পারে, সমান নাও হতে পারে। যেমন আমরা কিবোর্ড চাপি, আমাদের কিবোর্ডের কি প্রেস করার স্পিড কি সেম? কখনো বেশি, কখনো কম, কখনো একটা প্রেস করার পর আবার 5 মিনিট পরে আবার কাজ শুরু করে অন্য কোনো কাজ করে আসি। সুতরাং দুটো ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝখানে সময় ব্যবধান সমান হতেও পারে, নাও হবে। সমান হলেও অসুবিধা নাই, সমান না হলেও কোনো অসুবিধা নেই। প্রতিটি ক্যারেক্টার শুরুতে একটা স্টার্ট বিট এবং শেষে এক বা একাধিক স্টপ বিট পাঠানো হয়। 8 বিটের ক্যারেক্টার আর স্টপ বিট মিলে মোট একসাথে 10টা বা 11টা বিট পাঠানো না, সিরিয়ালি, মানে এক সিকোয়েন্সে 10টা বা 11টা বিট পাঠানো হয়। সিরিয়ালি যায় কিন্তু একটা সিকোয়েন্স আসে, সিকোয়েন্সে 10টা বা 11টা যায়, যাতে একটা ক্যারেক্টার পাঠানো সম্পন্ন হতে পারে। একবারে কম সংখ্যক ডাটা পাঠানো হয় বলে গ্রাহক কর্তৃক ভুল ডাটা গ্রহণ করার সম্ভাবনা কম। আমরা কম্পিউটারে যখন এ চাপ দেই, মনিটরে এই উঠবে, বি উঠার কোনো সম্ভাবনা নাই। গ্রাহক কর্তৃক একটা অ্যাকনলেজমেন্টের দরকার হয়। গ্রাহক যে ডাটা পাইলো, সে একটা অ্যাকনলেজমেন্ট পাঠায় যে ডাটা সঠিকভাবে পাওয়া গেছে, ঠিক আছে? এই কারণে ডাটা নির্ভুল হয়। এই যে দেখো স্টার্ট বিট, যদি আমরা এই দিকে ডাটা পাঠাই, আগে স্টার্ট বিট, তারপরে এই যে বিট বিট বিট, একটা ক্যারেক্টার সেট, স্টপ বিট। কথাটা বোঝা গেল? আমরা এই দিকে ডাটা ট্রান্সফার করা শুরু করছি, ডান থেকে বামে। আমাদের উৎস হলো ডানে, গন্তব্য হলো বামে। তাহলে প্রথমে যাবে স্টার্ট বিট, তারপরে 8টা সিগন্যাল, মানে কি 8টা বিট একটা ক্যারেক্টার, মানে 8টা বিট মানে একটা ক্যারেক্টার। তাহলে স্টার্ট বিট, এই যে একটা ক্যারেক্টার মানে 8 বিট, তারপরে এক বা একাধিক স্টপ বিট, একটা ডাটা পাঠানো শেষ, আবার এই প্রক্রিয়া আবার শুরু হয়, আবার স্টার্ট বিট, 8টা বিট বা একটা ক্যারেক্টার, স্টপ বিট, এইভাবে সিকুয়েন্সিয়ালি চলতেই থাকে। এটা চিত্রের মাধ্যমে দেখা। ডিরেকশন অফ ডাটা ফ্লো। মনে করো এই যে আমি একটা কিবোর্ডে এ চাপ দিয়ে অনেকক্ষণ বসেছিলাম, এই যে হলো সেই স্টপ বিট। তারপরে আমি আবার এসে বি চাপ দিয়েছি, ঠিক আছে? এই যে বি যে দিলা, বি তো 8টা বিট, বিতেই মনে করে এই 8টা বিট হলো, এই হলুদ 8টা বিট হলো বি, এই হলুদ 8টা বিট হলো বি। তাহলে যে লাল 0 বিটটা কি হবে? আগে যাবে, যে সে রিসিভারকে রেডি করবে যে ডাটা আসতেছে, তুমি রেডি হও, ডাটা কিন্তু ট্রান্সমিশন শুরু হয়েছে। যখন 8টা বিট চলে যাবে, রিসিভার যাতে বুঝতে পারে যে ডাটা এই লাস্টের 1-এ এসে শেষ, এটা বোঝার জন্য সে লাস্টে আর একটা স্টপ বিট দিব, 1 দিবে। তাহলে সে বুঝতে পারবে যে ডাটা স্টপ যেহেতু হয়ে গেছে, তাহলে আমার এই 8টা হলুদ বিট হলো একটা ক্যারেক্টার। এইভাবে সিকুয়েন্সিয়ালি যেতেই থাকবে। আশা করি বুঝতে পেরেছ। আর দুইটার মাঝখানে যেটা গ্যাপ দেয়, ঠিক আছে, একে বলে ডিলে টাইম। ডিলে টাইম, এই ডিলে টাইম দেখো, এই জায়গায় ডিলে টাইম বেশি, জায়গায় ডিলে টাইম কম, সমান হতেও পারে, না হতে পারে, ঠিক আছে? এটার বাস্তব উদাহরণ কি? কিবোর্ডের মাধ্যমে আমরা যে ইনপুটগুলো দিই, ডেটা বা নির্দেশ, এইটা হলো তোমার অ্যাসিনক্রোনাস সিরিয়াল ডেটা কমিউনিকেশন। তুমি কিবোর্ড অনেক দ্রুত প্রেস করতে পারো, কিছুক্ষণ ব্রেক দিয়ে আবার এসে প্রেস করতে পারো, ঠিক আছে? এখন আমরা দেখো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা। এ সার্কিট সরল হয়, জটিল সার্কিট ছাড়া এটা বাস্তবায়ন করা যায়। খরচ খুব কম হয়, একবারে অল্প ডাটা পাঠানো হয় বলে বেশি মেমোরির প্রয়োজন নাই। ছোট ছোট ডাটা পাঠানোর কাছে যেটি উপযোগী হয়। মনে করো তুমি ডাটা টাইপ করতেছ, টাইপ চাইলে তো তুমি বেশি করতে পারবা না,
মিনিটে 60টা ওয়াটের বেশি করতে পারবে না, তখন এটা ব্যবহার করা হয়। প্রেরক যে কোনো সময় ট্রান্সমিট করতে পারবে এবং গ্রাহক তা গ্রহণ করবে, এরকম একটা সুবিধা এটা আছে। এর অসুবিধা কি? একবারে বেশি ডাটা পাঠানো যায় না। অ্যাকনোলেজমেন্ট, ওই যে রিসিভার অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে ডাটা ঠিকমতো পাওয়া গেছে, এর কারণে কিন্তু সময়ের একটা অপচয় হয়। এর সুবিধা হলো ডাটা সঠিকভাবে পৌঁছায়, আর অসুবিধা হলো সময়ের অপচয়, স্পিড কমে যায়, খুব দূরে ডাটা পাঠানো যায় না। অ্যাসিনক্রোনাস অলওয়েজ ইউজ করা হয়, ঠিক আছে, খুব দূরে ডাটা পাঠানো যায় না। যখন ডাটা ট্রান্সমিশন বন্ধ থাকে তখন এটি অকারণে অব্যবস্থা অবস্থা পড়ে থাকে। মনে করো তুমি কিবোর্ডে টাইপ করতেছো না, তাহলে পুরো সিস্টেমটাই অকেজো, কিবোর্ডও অকেজো, মানে আনইউজড, পুরো কম্পিউটার সিস্টেম আনইউজড। এর দক্ষতা কম, দক্ষতা কম মানে স্পিড কম, দক্ষতা কম মানে স্পিড কম, এই দৃষ্টিকোণ থেকে দক্ষতা কম। এর ব্যবহার কি? কিবোর্ড থেকে আমরা যে সিপিইউতে বা মেমোরিতে ডাটা পাঠাই বা নির্দেশ পাঠাই, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা পাঠাই, দীর্ঘ দূরত্বে ডাটা পাঠানো, এইসব জায়গায় আমরা অ্যাসিনক্রোনাস ব্যবহার করি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।